আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দুর্নীতির অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সাবেক এই সেনাপ্রধান। মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বলেন, শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেননি তিনি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। A secret at the heart of the government of Bangladesh. জেনারেল আজিজ আহমেদ নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচিত এক নাম। চাকরি জীবনে বর্ডার গার্ড বাংলাদেশ সহ সেনাবাহিনীর সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তবে সমৃদ্ধ এই ক্যারিয়ারে তার পারিবারিক জীবন খুব বেশি স্বস্তিদায়ক ছিল না। 5 ভাইয়ের মধ্যে 3 ভাই খুনের মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, যদিও পরবর্তীতে তাদের সাজা মওকুফ করে দেয় রাষ্ট্র। Our investigation reveals how the head of the Bangladesh army তিনিই বাংলাদেশের প্রথম কোন সেনাপ্রধান যার কর্মকাণ্ডের অসঙ্গতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অনুসন্ধানমূলক সংবাদ প্রচার হয়। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে সাবেক এ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছোট ভাই জোসেফের সাজা মওকুফের প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যে বিষয়টি উঠে এসেছিল আল জাজিরার অনুসন্ধানীমূলক প্রতিবেদনেও। he sends a text message to a contact called Hassan, Hungary. তবে এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় মিরপুরের নিজ বাসায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেন সাবেক এ সেনাপ্রধান। চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিযোগ প্রমাণের। আমার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা এড়াইতে আমি আমার পদ পদবি ব্যবহার করেছি, যেটা হলো করাপশন। এটি কিন্তু করাপশন বলছে। আমার দৃষ্টিতে এটা হলো যে অবিচার করা হয়েছে। সেনাবাহিনীর যন্ত্রকয়ে যে দুর্নীতির কথা বলা হয়েছে তার সঙ্গেও নিজে জড়িত নন বলে দাবি করেন আজিজ আহমেদ। ভাইদেরকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়ে আমি করাপশন করেছি। আমি 4 বছর বিজিবি ছিলাম, 3 বছর সেনাবাহিনীর প্রধান ছিলাম। এই 7 বছরে বিজিবিতে অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে আমি কোনো একটা কন্ট্রাক্ট দিয়েছি কিনা এটা কোনো প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে কিনা, আমি দেইনি। মার্কিন নিষেধাজ্ঞা অপ্রত্যাশিত আর দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন সাবেক সেনা কর্মকর্তা আজিজ আহমেদ। ইফ আই ডু নট গো বা এটা যদি না করি আমি কেন? সুমন তানভীর, আরটিভি, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিষয়ে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাসকে তা আগেই জানিয়েছিল, এমনটাই জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের মানুষকে ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দেয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেখুন শাকিলা করিমের রিপোর্ট। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ঘোষিত মার্কিন ভিসা নীতির অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এবং বিষয়টি ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশনকে যুক্তরাষ্ট্র আগেই অবহিত করেছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সবাইকে আমার আন্তরিক সালাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আগে যে ভিসা নীতি ঘোষণা করেছিল তা ছিল 3Cর আওতায়, আর জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফরেন অফিস অপারেশন অ্যাক্টের আওতায়। দুটি আলাদা বিষয়। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস Appropriation Act, PC Visa Policy, which was under the Immigration and Nationality Act of the US. মন্ত্রী বলেন, বিষয়টি সেনাবাহিনীর আওতাধীন হওয়ায় এ নিয়ে বেশি কিছু বলার নেই। এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। এদিকে সচিবালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।
এদিকে জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা ভিসা নীতি প্রয়োগ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র জেনারেল আজিজের বিষয়টি বাংলাদেশের মিশনকে অবহিত করেনি। এছাড়া দ্বিতীয় ধাপের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন, ভোটার উপস্থিতি সন্তোষজনক বলেও জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্মৃতিচারণ করে বলেন, রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। এটা কোনো ইম্পোজ করানো ভিসা নীতি, ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সে আইনের অধীনে। জেনারেল আজিজের আগে অনেকের উপর মার্কিন নিষেধাজ্ঞা আসলেও সরকারের ভয়ঙ্কর যাত্রা থামানো যায়নি। তাই এ নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক স্মরণ সভায় আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগের নিজস্ব নির্বাচনে আজ বিরোধী রাজনৈতিক দল ও জনগণের অংশ নেওয়ার সুযোগ নেই। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগবার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নিজের ঘর নিজেদেরই সামাল দিতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় আরও জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ভোটে কিন্তু মানুষ আসছে না, এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কি লাভ। রাজনৈতিক প্রতিহিংসা কখনোই দেশের কল্যাণ বয়ে আনে না বলেও মন্তব্য করেন ফখরুল। আজই যে স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে জনগণকে প্রকাশ্যে মাঠে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ আরো হতে হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট শেষে ফলাফল ঘোষণা চলছে। বেসরকারি ফলাফল অনুযায়ী নোয়াখালীর সেনবাগ উপজেলায় আনারস প্রতীকে ৩২,১৩২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বেঙ্গল গ্রুপ ও RTVর পরিচালক সাইফুল আলম দীপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর টিপু পেয়েছেন ১৪,৭৩৪ ভোট। টাঙ্গাইলের ভুইয়াপুরে নার্গিস বেগম, কালিহাতীতে শামীম আল মনসুর আজাদ, ঘাটাইলে মোহাম্মদ আরিফ হোসেন, জামালপুরে ইসলামপুরে আব্দুস সালাম, বকশীগঞ্জে নজরুল ইসলাম সাত্তার, পিরোজপুরে নেসারাবাদে আলহাজ আব্দুল হক, কাউখালীতে মোহাম্মদ আব্দুল সাইদ মিয়া, সুনামগঞ্জে জামালগঞ্জে রেজাউল করিম শামীম, ঢাকার সাভারে মঞ্জুরুল আলম রাজীব ও নারায়ণগঞ্জে ২৫০০-এ সাইফুল ইসলাম স্বপন সহ আরও অনেকেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেঙ্গল গ্রুপ ও RTVর পরিচালক সাইফুল আলম দীপু। স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেছেন, বর্তমান সরকারের অধীনে যে সুষ্ঠু ভোট গ্রহণ সম্ভব তার প্রমাণ সংসদ ও উপজেলা নির্বাচন। নোয়াখালী থেকে সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোট ভোটারের সংখ্যা 2,53,000। মঙ্গলবার সকাল ৮টা থেকে ৮৯টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। যুবক, তরুণ তরুণীদের সাথে ভোট দেন বয়োবৃদ্ধরাও। কোনো জামিলা নেই, কোনো জরকাছাটি নেই, কোনো শান্তি, আমরা নিরপেক্ষে আমরা ভোট দিছি। ভোট শেষে গণনার পর আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম দীপুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। জনাব সাইফুল আলম
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে 32,132 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে। এদিকে ভোটের সময় কেন্দ্র পরিদর্শন শেষে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কোনো বিশৃঙ্খলা নাই এবং কিছু কেন্দ্রতে ভোটার উপস্থিতি ভালো আছে, কিছু কেন্দ্রতে একটু কম। সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বাংলাদেশে বর্তমান সরকার আমলে এমপি নির্বাচনের থেকে আপনারা দেখছেন তখনও সুষ্ঠু ভোট হয়েছে, এখনো হবে এবং যতগুলি নির্বাচন হবে ইনশাল্লাহ ভবিষ্যতে সবগুলি সুষ্ঠু হবে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলেও কিছু কেন্দ্রে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমাবাজি সহ জাল ভোট দেওয়ার মতন ঘটনাও ঘটে। কক্সবাজার ঈদগাহে সংঘর্ষে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সাভার, গাজীপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল সহ ফরিদপুরেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। খুলনাতেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর সহ নড়াইলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। রাজশাহী, নওগাঁ, নাটোর ও বগুড়াতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় সকাল থেকে পুরুষদের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি দেখা যায়। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। কক্সবাজার, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, চাঁদপুরেও ভোটারদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ উদ্দীপনা। তবে চট্টগ্রামের হাটহাজারীতে একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এদিকে কক্সবাজারের ঈদগাহে নির্বাচনে অনিয়ম ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ সমর্থকরা। হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে গিয়ে স্কুল ছাত্রসহ 3 জন আটক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভোলাই, শিবপুর, রতনপুর ভোট কেন্দ্র এলাকায় দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটে। এছাড়া মাদারীপুর সহ গাজীপুরের শ্রীপুরেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 3 লাখ সদস্য। এই ধাপে 24টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালটে ভোট হয়েছে। মৌসুমী রহমান, RTV। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে 30% বেশি ভোট পড়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন ভবনে সিইসি বলেন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, তবে একটা বড় রাজনৈতিক দল ভোট বর্জন করায় ভোটার উপস্থিতি কিছুটা কম। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকট চলছে সেটা সমাধান হওয়া উচিত বলে মনে করেন তিনি। সিইসি জানান নির্বাচনী সহিংসতায় 33 জন আহত হয়েছে। দিনভর নির্বাচন কমিশন ভবনে কন্ট্রোল রুম থেকে 156 উপজেলার ভোট পর্যবেক্ষণ করে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উপস্থিতির যে হার 30+ হতে পারে। ভোট নিয়ে কোনো সংকট নেই। সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর আবারও বাজার মনিটরিংয়ে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রয় রসিদ দেখাতে না পারায় জরিমানা করা হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দাম বৃদ্ধি ঠেকাতে সব সংস্থা মনিটরিং করবে। ঈদের আগে সয়াবিন তেলের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন নাজিব ফরাজি। নিত্যপণ্যের দামের পাগলা ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলছে। চাল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, সবজি সহ সবকিছুর দাম বাড়ায় চরম কষ্টে নির্দিষ্ট আয়ের মানুষ। জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাজারে পর্যাপ্ত সরবরাহের পর কেন দাম বাড়ছে তা মনিটরিং করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিনই রাজধানীতে বাজার মনিটরিংয়ে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ক্রয় রসিদ দেখাতে না পারায় দুটি দোকানকে জরিমানা করা হয়। এখন মনিটরিং আরও বেশি জোরদার করা হবে, কারণ আমাদের কাছে তথ্য আছে যে নিত্যপণ্যের বাজারে কিন্তু কোনো সংকট নেই, সাপ্লাই চেইন সবকিছু সরবরাহ সঠিকভাবে রয়েছে। তারপরেও কিন্তু যদি আমাদের কাছে কিছু তথ্য তো অবশ্যই আছে যে কেউ কেউ কারসাজি করছে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা সব সরকারি সংস্থাকে সক্রিয় করা হয়েছে। বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। ডলারের দাম বাড়লেও ভোক্তার ওপর প্রভাব পড়বে না বলে মনে করেন প্রতিমন্ত্রী। ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। যে দামটা নির্ধারণ করে দিয়েছিলাম ওই দামের বাইরে আগামীর ঈদ পর্যন্ত নতুন কোনো দাম আমরা দিব না, ওই পুরান দামেই তারা সরবরাহ করবে। এটা আমি একেবারে সবাইকে আশ্বস্ত করতে পারি। দেশে উৎপাদিত পণ্যের দাম অস্বাভাবিক হলে কিছু করার নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। কৃষি বিপণন যে অধিদপ্তর আছে তারা বলতে পারবে, তাদের কাছে। নাজিব ফরাজি, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নোয়াখালী সেনবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, ভোটের ফল ঘোষণার পর কি অবস্থা দেখছেন জানাবেন। নীরা, আপনাকে আসলে জানিয়ে রাখি যে সেনবাগ উপজেলা পরিষদের যে নির্বাচন, এই পরিষদে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে আনারস প্রতীকের যে প্রার্থী রয়েছেন সাইফুল আলম দীপু, তিনি কিন্তু বিপুল ভোটে কিন্তু বিজয়ী হয়েছেন। তার বিজয় হওয়ার ফলে কিন্তু বিশেষ করে আমরা তার কাছে এসেছি, এখানে আমরা আসলে জানার চেষ্টা করবো উনি যেটি আপনাকে তো উপজেলা থেকে আপনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে, আসলে এই বিজয় আপনি আসলে কাকে উৎসর্গ করছেন? আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সেনবাগ উপজেলাবাসীদেরকে। তারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এই বিজয় আসলে আমার না, এই বিজয় হচ্ছে গিয়ে সেনবাগ উপজেলার বাসী। এবং সেনবাগ উপজেলাটা যেভাবে জড়া বিচ্ছিন্ন আছে, এটাকে সুন্দর করে ঢেলে আমি একটা সুন্দর করে এটার একটা মডেল করে এটা সাজাবো, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। আপনার যে নির্বাচনী ইশতেহার ছিল সবচেয়ে বেশি আমরা যেটি গুরুত্ব দিয়েছেন যে বেশি ইফটিজিং, এগুলোর বিরুদ্ধে আপনি কী ধরনের ব্যবস্থা নেবেন? আমি সবচেয়ে বেশি আমার নির্বাচনী ইশতেহার ছিল প্রথমে মাদক, তারপরে হচ্ছে ইফটিজিং, তারপরে হচ্ছে কিশোর গ্যাং। এগুলিকে নির্মূল করতে হবে। আর মেন ফোকাস আমি দিব যেন কোনো মাদকের ছড়াছড়ি না হয়, কারণ এবং এই পাশাপাশি অবকাঠামো উন্নয়নের দিকেও আমি বেশি নজর দিব। আসলে আপনাদেরকে আমরা আরেকটি তথ্য দিয়ে রাখি যে সারাদিন কিন্তু বিশেষ করে সেনবাগ উপজেলায় কিন্তু অনেক সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ হয়েছে। ভোটার আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা আসলে এমন একজন নেতাকে নির্বাচিত করবেন যিনি আসলে সেনবাগ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে তৈরি করবেন। আর নবনির্বাচিত যিনি হয়েছেন তিনি আসলে তার যে নির্বাচনী ইশতেহার সেটি নিয়ে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন। তো এই ছিল নোয়াখালী সেনবাগ থেকে আমার কাছে সর্বশেষ। নীরা, জি আপনাকে ধন্যবাদ। রাজধানী মিরপুর 10 নম্বরে র্যাঙ্কস ইলেকট্রনিক্স নিয়ে এসেছে অফিসিয়াল সনি পণ্যের সমাহার। আধুনিক প্রযুক্তি, ব্রাভিয়া এক্সআর টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ন্যানো শেফ মাইক্রোওয়েভ ওভেন, ওয়াটার পিউরিফায়ার সহ নানা পণ্যে থাকছে ডিসকাউন্ট। মিরপুর 10 শোরুমটি উদ্বোধন করেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস
বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের প্রধান মি রিকি লুকাস। এ সময় মি রিকি লুকাস বলেন, বিশ্বমানের পণ্য বিক্রিতে ক্রেতার আস্থা ও ভালোবাসা ধরে রাখতে চায় র্যাংস। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ বিদায়ে মানুষের ঢল নামে। মঙ্গলবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে অনুষ্ঠিত শোকযাত্রায় লাখো জনতা অংশ নেয়। বৃহস্পতিবার নিজ জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে তাকে। মঙ্গলবার থেকে 5 দিনের শোক পালন করছে ইরান। রাকিব হাসানের রিপোর্ট। লাখো মানুষের অশ্রু ও ভালোবাসায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম জানাজার আনুষ্ঠানিকতা শেষ হলো। এ সময় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান সহ অন্যদের জন্য বেশ কয়েকটি জানাজার আয়োজন করে ইরান সরকার। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9:30টায় উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এতে অংশ নিতে শহরের রাস্তায় লাখো মানুষের ঢল নামে। প্রথম জানাজার পর নিহতদের মরদেহ নিয়ে যাওয়া হয় পূর্ব আজারবাইজান প্রদেশের কোম শহরে। এরপর নেওয়া হবে তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে। দুটি স্থানেই জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার সকালে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি অফ তেহরানে। ওই দিন বিকেলে উচ্চ পদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে স্মরণ সভার আয়োজন করা হবে। এরপর বৃহস্পতিবার প্রেসিডেন্ট রাইসির মরদেহ নেওয়া হবে দক্ষিণ খোরাসান প্রদেশে। সেখানে আরেকটি জানাজার পর তার মরদেহ যাবে রাজাভি খোরাসান প্রদেশে। এটি হবে ইব্রাহিম রাইসির শেষ গন্তব্য। সেখানে পবিত্র শহর মাশহাদে তার জানাজায় অংশ নেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। রাকিব হাসান, RTV। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শোকবার্তায় বলা হয়, গত 19 মে পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্ত। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।